আসসালামু আলাইকুম। কায়সার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কায়সার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট। আমি বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সামনে মূলত ডেস্কো গাইডলাইন্স নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের তোমাদের পরীক্ষা হচ্ছে 20/6/2025, অর্থাৎ ওই এখন তো মে মাস, জুন মাসে হচ্ছে পরীক্ষা। সবকিছু মিলিয়ে যদি ওভারঅল হিসাব করা হয় মাত্র 20 থেকে 22 দিনের মতো সময় আছে। এরপরে মাঝখানে আবার ঈদ আছে। তারপরে হচ্ছে পরীক্ষা বুয়েটে হবে 10টা থেকে 11টা পর্যন্ত। প্রত্যেকটারই নিজস্ব কিছু প্যাটার্ন ফলো করা হয়, এটা সবাই তোমরা জানো। যে বুয়েটের হচ্ছে একটা প্যাটার্ন আছে ডিপিআই, যদি ঢাকা পলিটেকনিকে হয় তাহলে একরকম প্যাটার্ন, এমআইএসটি তে পরীক্ষা হলে আরেক রকম প্যাটার্ন। যেহেতু বুয়েটে এক্সাম হবে, তাহলে এই জন্য আমি এইটা নিয়ে আলোচনা করব, বুয়েট প্যাটার্নে কেমন হইতে পারে, এবং আশা করি এই টাইপের বা এই প্যাটার্নের ইনশাল্লাহ পাবা। পাশাপাশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, অর্থাৎ বুয়েটে সবসময় স্যাররা যেখান থেকে পছন্দ করে, আর আমি যেহেতু বুয়েটে ছিলাম, যার কারণে এইগুলো সম্বন্ধে একটু আইডিয়া আছে, এটা আমরা হচ্ছে তোমাদের সামনে আলোচনা করব। এই টপিকটা ধরে তোমরা হচ্ছে এই কয়েকটা দিন প্রিপারেশন নিবা। এই 20টা দিন কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের কাজে লাগবে তা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে ডিপার্টমেন্টাল পার্ট পুরোটা আলোচনা করব, এরপর হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্টটা আলোচনা করব। তোমরা যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছো, তোমাদের তো মেকানিক্যাল এবং নন ডিপার্টমেন্টাল দুইটাই লাগবে। আর যারা অন্য কোনো ডিপার্টমেন্টে আছো, তোমরা হচ্ছে মেকানিক্যাল পার্টটা একটু কেটে দিয়ে তোমরা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্টটা দেখা শুরু করে দেবে, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করি। যে ডিপার্টমেন্টাল টপিকের মধ্যে, যেহেতু বুয়েটে এক্সাম হবে, আর বুয়েটের স্যাররা হচ্ছে সবসময় মোটামুটি একই টাইপের প্যাটার্ন ফলো করে, এরকম বুয়েটে পরীক্ষা হয়েছিল 2018 সালে। তারপর হচ্ছে ডিপিআই এক্সাম হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, আচ্ছা, 2018 সালে, এরপর মনে হয় 2022 বা 2023 সালে হচ্ছে ডিপিআই এক্সাম হয়। তাহলে বুয়েট প্যাটার্নের বুঝতে পারতেছো, 2018 সালের মানে বুয়েট প্যাটার্নের যে কোশ্চেনটা আসছিল, এই কোশ্চেনটা ফার্স্ট হচ্ছে সলভ করবো, 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে রিসেন্ট আসা, অর্থাৎ 2025 সালে বা 2024 সালে এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমাদের যে কয়েকটা এক্সাম হয়েছে, এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে সলভ করবা, তাহলে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? তার মানে 2018 সালে মানে এই ডেস্কোর বুয়েট প্যাটার্নে যে এক্সামটা হয়েছে, এই কোশ্চেনটা সলভ করবা, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে 2024 আর 2025 সালে যে কোশ্চেন গুলো হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমাদের পরীক্ষা হয়েছে, এই কোশ্চেন গুলো সলভ করবা। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ। তারপর প্রত্যেকটা টপিক ওয়াইজ কোন কোন মানে টপিক গুলো ইম্পর্টেন্ট, এবং ওই টপিকের ভিতর থেকে কি কি ইম্পর্টেন্ট, কিভাবে পড়লে ভালো করবা, তা নিয়ে অল্প কথাই বলবো। তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে যদি হচ্ছে এই ক্লাসটা দেখো, আশা করি খুব ভালো একটা গাইডলাইন্স পাবো ইনশাল্লাহ। যেহেতু সময় কম, এই জন্য আমি একটা শর্ট সিলেবাস দিই, মানে সাজেশন দিচ্ছি, খুব বেশি ব্রড না। তাহলে এই সময়ের মধ্যে এ টু জেড বা নর্মাল একদম টু দা পয়েন্টে পড়ার জন্য আর একটু সময় নিয়ে পড়বা। কিন্তু এই 20টা দিন তুমি যে পরীক্ষাকে সামনে রেখে যে হার্ড অ্যান্ড সোল ট্রাই করবা, জানো না তোমার পরীক্ষা ভালো হবে কিনা, বা এতদিন প্রিপারেশন নাই, কিন্তু এই কয়েকটা দিন যদি তুমি একদম সর্বোচ্চ চেষ্টা করো, একদম মানে সময়টাকে ফুললি ইউটিলাইজ করো, দেখবা যে এই পড়া দিয়ে যদি ডেস্কোতে জব হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, যদি নাও হয় এই পড়াটা দিয়েই দেখবা যে পরে আরেকটা এক্সাম হবে, ওইটাতে তোমার দেখবা যে আর এইগুলো পড়া তো আমার অনেকটাই গোছায় গেছে, বাকি আরেকটু পড়াশোনা করলে দেখবা পড়াটা গোছায় যাচ্ছে। অর্থাৎ পরীক্ষাকে সামনে রেখে পড়াশোনাটা খুব ভালো হয়। সামনে ঈদ আছে, তাও দেখবা যে একটা সিরিয়াসনেস কাজ করবে, যেহেতু তোমার 20 তারিখ পরীক্ষা। কথাটা বুঝতে পারছো কিনা? অতএব যাদের প্রিপারেশন খারাপ বা যেরকমই থাকুক না কেন, মানে এভারেজ প্রিপারেশন থাকুক, ভালো প্রিপারেশন থাকুক, সবার জন্যই এই কথাগুলো ফলো করা এবং এইভাবে প্রিপারেশন নিয়ে তোমার পরীক্ষাতে অ্যাটেন্ড করবা ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে অল সাইকেল ডায়াগ্রাম। অল সাইকেল ডায়াগ্রাম বলতে বোঝায়, অর্থাৎ একটা বা দুইটা বুয়েট প্যাটার্নে প্রায় আসে পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, এগুলো অঙ্কন করা বা কিভাবে হবে এরকম। তাহলে এই অল সাইকেল ডায়াগ্রাম এটা আমার হচ্ছে লেকচার শিটে অলরেডি আছে। বুঝলাম না এরকম হচ্ছে কেন, যে বৃষ্টি পড়তেছে দিনে। আচ্ছা, এটা ঠিক আছে। তাহলে অল সাইকেল ডায়াগ্রাম, এই অল সাইকেল ডায়াগ্রামের মধ্যে অটো সাইকেল, ডিজেল সাইকেল, ব্রাইটন সাইকেল, র্যাঙ্কিন সাইকেল, এগুলো সবসময় বলে আসি, এদের পিভি এবং টিএস ডায়াগ্রাম গুলো ভালোভাবে পড়বা। এটা নিয়ে আমার হচ্ছে একটা লেকচার শিট আছে 50 পেজের, সবগুলো লাগবে না তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এবং ডেস্কোর জন্য। এইখান থেকে টোটাল মনে করো 25 পৃষ্ঠা, অর্থাৎ 25টা পেজ যদি খুব ভালোভাবে পড়তে পারো, অল সাইকেল ডায়াগ্রাম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে আমার ক্লাসগুলো করতে হবে, আর এই সাইকেলগুলো তোমরা পড়বা। যারা আমার ক্লাসে অলরেডি আসো, তোমরা হচ্ছে আমার ক্লাসটা আরেকবার দেখে ফেলবা। তাহলে এই অটো সাইকেল, ডিজেল সাইকেল, ব্রাইটন সাইকেল, ডিজেল সাইকেলের মধ্যে এরকম একটা ডায়াগ্রাম ছিল,
যে পিভি ডায়াগ্রাম এরকম, তারপরে এই বরাবর এসে এখানে এটাকে আমরা বলি হচ্ছে কি V2 V3, তাহলে কাট অফ রেশিও রিলেটেড। যদি তুমি ডায়াগ্রামটা বুঝো দেখবো ম্যাথটাও খুব ভালো বুঝতেছো। ম্যাথটা হচ্ছে থার্মো এবং হিটের মধ্যে অলরেডি করানো হয়েছে। আচ্ছা, তার মানে তোমার ডায়াগ্রামটা ভালো করে বুঝতে হবে। তাহলে অটো, ডিজেল, ব্রাইটন সাইকেল, র্যাঙ্কিন সাইকেল, এই চারটা হচ্ছে প্রথম দিকে। এছাড়া কি সেন্ট্রিফিউগাল পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আসে, প্রায় আসে। যেমন এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমার ওই ডায়াগ্রামে দেওয়া আছে যে এফিসিয়েন্সিটা সবসময় এরকম করে আঁকবা। তারপরে হেডের হচ্ছে এরকম দেওয়া থাকবে। তারপর হচ্ছে এখান থেকে একটা সিস্টেম কার্ভ অঙ্কন করে, সিস্টেম কার্ভ যে বিন্দুতে সেট করবে সেটা হচ্ছে তোমার অপারেটিং পয়েন্ট। আর ম্যাক্সিমাম যে এফিসিয়েন্সিটা তুমি পাবা সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পয়েন্ট, এটা হচ্ছে ডিজাইন পয়েন্ট। তার মানে একটা কার্ভ তুমি ডিজাইন করবে, তুমি চাবা কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যাতে পাও, তার মানে এটা হচ্ছে ডিজাইন পয়েন্ট। আর সিস্টেম কার্ভ যে বিন্দুতে সেট করবে সেটা হচ্ছে তোমার ওই অপারেটিং পয়েন্ট। তাহলে এটা হচ্ছে অপারেটিং পয়েন্ট। আর এটা হচ্ছে হেড, তার মানে হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে শাট অফ, যখন হচ্ছে এটা তো কিউ মানে ভলিউমেট্রিক ফ্লো রেট আর হেড। তাহলে এই হেডের ক্ষেত্রে যখন ফ্লো রেট 0, তার মানে এটা হচ্ছে শাট অফ হেড, আর এটা হচ্ছে রান আউট হেড। ঠিক আছে। আর পাম্পের পাইপ ছাড়া যদি হয় এই পর্যন্ত, ওইটা লাগবে না, এই পর্যন্ত পড়লে হবে। তার মানে এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, একটা কমন যে কার্ভ, আর নেট পজিটিভ সাকশন হেডের কার্ভটা এরকম। এই নিয়ে হচ্ছে ভিডিওতে আলোচনা করছে ডিটেইলসে সময় নিয়ে, প্লাস হচ্ছে মূল ডায়াগ্রামটা বিভিন্ন ধরনের কার্ভ আছে, দরকার একটা কার্ভ ভালো করে শিখে রাখবা। সেন্ট্রিফিউগাল পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ওই মেইন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, অপারেটিং কার্ভ, যাই আসুক না কেন একটা কার্ভ দিলেই তোমার ফুল হয়ে যাবে। অর্থাৎ একটা কার্ভ সব দেখাই দেবে সুন্দরভাবে, ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। আর রেফ্রিজারেশন সাইকেল, এখানে হচ্ছে তোমাদের ওই ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল, আর হচ্ছে কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। এখানে নর্মালি ইম্পর্টেন্ট হচ্ছে পিএইচ ডায়াগ্রাম। পিএইচ এনথালপির সাথে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা ভালো করে পড়বো, আমার ওই শিটে দেওয়া আছে। স্ট্রেসস্ট্রেন ডায়াগ্রাম ওই মাইল্ড শিট, এই নর্মালি হচ্ছে ওই মাইল্ড স্টিলের ক্ষেত্রে আসে, অথবা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে আসতে মাইল্ড স্টিলেরটা যেরকম যে একদম ইলাস্টিক কার্ভ, তারপর এখান থেকে ব্রেকিং পয়েন্ট হয়ে তারপরে এরকম হয়, আরেকটা এখান থেকে মোট স্ট্রেস পাওয়া যায়। তো এই যে পয়েন্টগুলো, এটা হচ্ছে একটু ভালোভাবে দেখবো। স্ট্রেস ডায়াগ্রাম এটা আমার সেটাই দেওয়া আছে। তার মানে এই হচ্ছে মোটামুটি সাইকেল ডায়াগ্রামের ইম্পর্টেন্ট জিনিসগুলো। আরো ডায়াগ্রাম আছে, বাট সবচেয়ে গুরুত্ব দিয়ে এই কয়েকটা ভালো করে পড়ে যাবো, একদম ঠুরস্ত করে ফেলো। পরীক্ষার হলে আসবে ডায়াগ্রাম নিয়ে, পরীক্ষার হলে সময় নষ্ট করার দরকার নেই। এখানে যদি তুমি 1 মিনিটে ডায়াগ্রামটা অঙ্কন করতে পারো, এখানে যে সময়টা তোমার বাঁচবে, এই সময়টা তুমি অন্য একটা ম্যাথে একটু বেশি সময় দিলে দেখবে ম্যাথটা পেরে ফেলতেছো। তার মানে যেগুলো তোমার একদম কমন মুখস্থ মতো, ওইগুলা নিয়ে পরীক্ষার হলে সময় নষ্ট করা যাবে না। এখন তুমি সময় নিয়ে নিয়ে সেন্ট্রিফিউগাল কার্ভটা কেন এরকম হলো, আচ্ছা ডিজাইন পয়েন্ট কেন বলতেছি, অপারেটিং পয়েন্ট, এগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করতে পারো। কিন্তু পরীক্ষার হলে যখন মানে আনসার করতে যাবা, টু দা পয়েন্টে খুব দ্রুত আনসার করে ফেলবা। তার মানে এগুলো আমার ক্লাসগুলো করে নিজেরা সুন্দর করে বুঝে একদম ডায়াগ্রামটা একদম সুন্দরভাবে করে ফেলবা। ঠিক আছে। আমি সবসময় বলি যে মুন্না তারপর আরো কয়েকজন সাবস্টেন্ট যারা জব পাইছে ওদের কাছে জিজ্ঞেস করে, ওরা হচ্ছে ডায়াগ্রাম আমি বলার সাথে সাথে যদি আমি ফোনেও জিজ্ঞেস করতাম বলে দিতে পারবে যে এরকম এরকম হবে। তো এইটা খুব ভালোভাবে পড়বা। এখন আসি হচ্ছে থার্মো অ্যান্ড হিট। তাহলে একটা পার্ট ডায়াগ্রামের পার্টটা গেল ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে থার্মো এবং হিট, তাহলে থার্মোডাইনামিক্স হিট ট্রান্সফার থেকে কি কি আসতে পারে? থার্মোডাইনামিক্স থেকে নর্মাল ইঞ্জিনের যে এফিসিয়েন্সি, ইঞ্জিনের যে এফিসিয়েন্সিটা আছে, ইঞ্জিন এফিসিয়েন্সিটা খুব ভালোভাবে পড়বা। আর কি আছে এখান থেকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভলিউম, মানে হচ্ছে বিভিন্ন ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট ভলিউম বের করতে পারে, স্ট্রোক ভলিউম অথবা ডিসপ্লেসমেন্ট ভলিউম। আর কি আছে এখানে ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে এইগুলো থেকে আমরা কি এফিসিয়েন্সিটা বের করি, মানে কম্প্রেশন রেশিও। তাহলে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এটা খুব ভালোভাবে দেখবা। ঠিক আছে। তাহলে অটো সাইকেল আর হচ্ছে ডিজেল সাইকেলের ক্ষেত্রে কাট অফ রেশিও দিয়ে একটা ম্যাথ আছে, কাট অফ রেশিও আর সি দিয়ে, তাহলে এই ম্যাথগুলো দেখবা। তাহলে ইঞ্জিন এফিসিয়েন্সি রিলেটেড ম্যাথগুলো দেখবা। সাইকেল এফিসিয়েন্সির মধ্যে অটো সাইকেল ডিজেল সাইকেল মূলত কি ইঞ্জিনে চলে যাচ্ছে, আর ব্রাইটন সাইকেল র্যাঙ্কিন সাইকেল এটা হচ্ছে গ্যাস টারবাইন আর হচ্ছে কি স্টিম টারবাইন। তাহলে সাইকেলের এফিসিয়েন্সি ব্রাইটন সাইকেল র্যাঙ্কিন সাইকেলের যে সূত্র দুইটা আছে শিখে ফেলবা। এটা হচ্ছে আমার ক্লাসে করানো আছে ওই থার্মো হিটের মধ্যে। তাহলে তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো দেখো নাই, ক্লাসগুলো দ্রুত দেখে ফেলবা। হিট এক্সচেঞ্জারের মধ্যে ওই যে এলএমটিডি বের করা, প্যারালাল আর কাউন্টার ফ্লো। প্যারালাল আর কি কাউন্টার ফ্লো, এটা যদি আমরা একটু দেখি যে যদি প্যারালাল ফ্লো বলা হয় তাহলে হচ্ছে কি এক দিক থেকেই যাবে, এখান থেকে যাবে, এটা টেম্পারেচার কমবে, এক দিক থেকে এরকম যাবে। আর কাউন্টার ফ্লো মানে কাউন্টার মানে কি বিপরীত, তার মানে এই দিক থেকে হচ্ছে মনে করো হট ফ্লুইডটা যাবে, আর বিপরীত দিক থেকে কি কোল্ড, তাহলে এরকম করে আসবে। তাহলে এটা হচ্ছে কি কাউন্টার ফ্লো। এটা হচ্ছে সবসময় ডেলটি ওয়ান, এটা ডেলটি টু, এগুলো ক্লাসে আলোচনা করছি। তাহলে এই যে হিট এক্সচেঞ্জারের যে এলএমটিডি বের করা, এই দুইটা প্রসেস খুবই ইম্পর্টেন্ট ওয়েট প্যাটার্নের জন্য।
তাহলে এইটুকু ভালো করে পড়ে ফেলবা, আশা করি বুঝতে পারছো। এরপর আসি হচ্ছে সলিড মেকানিক্স। সলিড মেকানিক্সের এমনিতে হচ্ছে সিরিয়ালি লেকচার ক্লাসগুলো নিচ্ছি, এছাড়াও একটা স্পেশাল ক্লাস নিচ্ছি শুধুমাত্র এসএফডি আর বিএমডি নিয়ে, ঠিক আছে? শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তার মানে তোমরা সলিড মেকানিক্সের শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা খুব ভালোভাবে পড়বা। সলিড মেকানিক্স থেকে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটা কি আছে? স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এটা তো অলরেডি অল সাইকেল ডায়াগ্রামে বলে দিলাম। আর ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্সের এই যে প্রেসার পি ইকুয়াল এইচ টু জি, তারপরে হচ্ছে পি ইকুয়াল এফ বাই এ, মানে ফোর্স বের করা, এই রিলেটেড তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে বেশি আসে। আর হচ্ছে পি মানে পাওয়ার, পাওয়ার হচ্ছে গামা কিউএস, কিউ ভলিওমেট্রিক ফ্লো রেট। তাহলে এই টাইপের ম্যাথগুলো দেখবা, পাম্প রিলেটেড কিছু ম্যাথ আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওই এইচ টোটাল হেড যখন বের করো, টোটাল হেড বের করার সময় এই একটা হচ্ছে এইচ এফ, এফ ইন্টু এল বাই ডি ইন্টু ভি স্কোয়ার বাই টু জি। বুয়েট প্যাটার্নে নর্মালি আমি সবসময় বলি যে ফ্রিকশন ফ্যাক্টরের ক্ষেত্রে এটা যেটা দেয়া থাকে এটা এফ ধরলে হবে। কিছু কিছু বই পলিটেকনিক তোমাদের 4F ধরা আছে, আর এটা কনফিউজিং। তো সেই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি বুয়েট প্যাটার্নে এফ ধরবা, অন্যান্য জায়গাতে হচ্ছে এই ডিপিআই পলিটেকনিকের পরীক্ষা হলে 4F। এটা আলটিমেটলি ওই গ্রাফ থেকে বের করার নিয়ম, ওইটা তো আসলে গ্রাফ দেওয়া থাকে না, যার কারণে সরাসরি মুখস্থ বসানো হয়। তো সেই ক্ষেত্রে এই সূত্র দিয়ে আবার হচ্ছে টোটাল হেড বের করার সময় তোমাদের হিসাব করতে হয় হচ্ছে এমনি হচ্ছে সাকশন হেড প্লাস ভি স্কোয়ার বাই টু জি। যদি ভেলোসিটি কোথাও বের করা যায়, মানে কিউ ইকুয়াল এ ভি দেওয়া থাকে, তাহলে ওই ভেলোসিটি হেডটা যুক্ত করতে হবে। তাহলে এটা পাশাপাশি যদি তোমার হচ্ছে এইচ এফ, এটা মানে ফ্রিকশনাল হেড থাকে, ওইগুলো যোগ করতে হবে। তাহলে এইভাবে দৌড়ে হচ্ছে টোটাল হেডগুলো বের করা হয়। এই পাম্প রিলেটেড ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আসে হচ্ছে ফ্লুইড মেকানিক্স। আচ্ছা, এফ হচ্ছে আরেকটা অনেক জায়গায় সরাসরি দেওয়া থাকে না, 64 বাই রেনল্ডস নাম্বার। তাহলে রেনল্ডস নাম্বারের সূত্র দিয়েও বের করা রাখতে পারে। এই টাইপের, অর্থাৎ ঘুরে ফিরি পাম্প রিলেটেড ম্যাথগুলোর জন্য এতটুকু পড়লেই হয়ে যাবে। আর বাকি তো বললাম। মেকানিক্যাল ড্রয়িং এর ক্ষেত্রে দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ, টপ ফ্রন্ট ভিউ। এটা তো একদম সহজ, সবাই পারো। আর আইসোমেট্রিক ভিউ অঙ্কন করা, এইটা মাঝে মধ্যে বইটা দিয়ে দেয়, আইসোমেট্রিক ভিউ অঙ্কন করা। তাহলে আইসোমেট্রিক ভিউ অঙ্কন করতে যদি দেয়, তো সেই ক্ষেত্রে যাতে তোমরা ঠিকঠাক মতো অঙ্কন করতে পারো, তাহলে আমার হচ্ছে আইসোমেট্রিক ভিউ নিয়ে কয়েকটা ক্লাস আছে, ওই ক্লাসগুলো একটু দেখবা। আইসোমেট্রিক ভিউ অঙ্কন করতে বললেই তুমি যদি নর্মালি অঙ্কন করো কখনোই করতে পারবে না। ফার্স্টে তুমি একটা টান দিয়ে এই কাজটা করতে হবে, এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম করে অঙ্কন করতে হবে, এই পার্ট। তাহলে এখানে একটা টান দিবা, দেখবে এরকম করে যদি একটা বক্স অঙ্কন করে নাও ফার্স্টেই, এবং এটা দেখো, এটা যে এভাবে অঙ্কন করবে এটার প্যারালাল সমান্তরালে হবে। আর এই লাইনগুলো দেখবো সবসময় সোজা অঙ্কন করতে হবে, এই যে দেখো সোজা, এই লাইনগুলো সোজা। তারপর এখানে মনে করো একটা কোনো কিছু অঙ্কন করবা, এটার প্যারালাল বরাবর এরকম অঙ্কন করবা। তারপর এখানে মনে করো কোনো কিছু অঙ্কন করবা, এর প্যারালাল এরকম, আর এই লাইনগুলো সবসময় সোজা হবে। তাহলে তুমি অন্যান্য অনেক কিছুই বের করতে পারবা এই টাইপের। দেখো, তার মানে হচ্ছে আইসোমেট্রিক ভিউ কিভাবে অঙ্কন করতে হবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে। এক্সাক্ট তো বুঝবো না, এরকম করে দেখলেই বোঝা যাবে। তাহলে আইসোমেট্রিক ভিউ অঙ্কনটা একটু দেখে নিবে ভালো করে। তাহলে এইটা হচ্ছে প্রথম পার্টটা সহজ, আর মেকানিক্যাল ড্রয়িং। এছাড়া ভেক্টর মেকানিক্স থেকে স্ট্যাটিক্স পার্টে ওই ফার্স্ট হচ্ছে যে পয়েন্ট থেকে মুভমেন্ট নেওয়া হয়, মুভমেন্টের ডায়াগ্রাম গুলো, আর সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই। তাহলে এই পার্টের মানে এই টাইপের যে ম্যাথগুলো আছে ওই স্ট্যাটিক্স পার্টে এইটুকু ভালো করে পড়লেই হবে। ভেক্টর মেকানিক্স থেকে সম্ভাবনা কম। তার উপরে যে 5টা টপিক, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে আশা করি মোটামুটি ওই চলে আসবে, ঠিক আছে? ডিপার্টমেন্টাল পার্টে আশা করি এখান থেকে সম্পূর্ণ পার্টটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ভেক্টর মেকানিক্স এটা তো বললাম। আর আইসি ইঞ্জিন, পাওয়ার প্ল্যান্ট, রেফ্রিজারেশন, আইপি, মেশিন ডিজাইন, মম, ঠিক আছে? এগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে না। তাহলে পাওয়ার প্ল্যান্ট থেকে যদি তাও পড়তে চাও, পাওয়ার প্ল্যান্ট থেকে তোমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর রিলেটেড কিছু ম্যাথ দেখে যেতে পারো, ঠিক আছে? ওই লোড ডিউরেশন কার্ভ, পাওয়ার ফ্যাক্টর, লোড ডিউরেশন যে কার্ভগুলো আছে, তারপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ম্যাক্সিমাম লোড, আর হচ্ছে এভারেজ লোড, এই টাইপের কিছু 2-3টা ম্যাথ দেখে যেতে পারে, এছাড়া খুব বেশি লাগবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছো। অনেক টাইম হয়ে গেছে, আরো কম সময় আলোচনা করতে চাইছিলাম। এটা হচ্ছে মোটামুটি ডিপার্টমেন্টাল পার্ট। তারপরে এখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা ভিডিওটা কেমন লাগছে, আসলে বুঝতে পারছো কিনা, আর একটু এলাবোরেট আলোচনা করলেও তোমাদের জন্য উপকার হবে কিনা, এই রিলেটেড তোমরা হচ্ছে আমাকে হচ্ছে কমেন্টে জানাবা, পেজে অথবা হচ্ছে ওই ইউটিউবে ভিডিওগুলো দেওয়া হবে, তোমরা এখানে হচ্ছে কমেন্টে জানাবা। তাহলে আমি নেক্সট যে গাইডলাইন্স ভিডিওগুলো মানে দিব তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য, আমি ওই প্যাটার্নে চেষ্টা করবো। যদি তোমরা বলো আরেকটু শর্ট করতে, তাহলে আরেকটু শর্টই করবো। যদি বলো যে আরেকটু এলাবোরেট করেন, তাহলে আরেকটু এলাবোরেট করবো। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে ওইখানে কোশ্চেন করো। আর সময় যেহেতু কম, এই সময়টাকে
যেভাবে বলছি এই পার্টটুকু ধরে ধরে শেষ করবা। তাহলে আমার সহজ কথা হচ্ছে টপিক অনুযায়ী তো অবশ্যই পড়ে যেতে হবে, ঠিক আছে? তবে টপিক অনুযায়ী পড়ার জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো বললাম এই টপিকগুলো ভালোভাবে পড়বা। আর এছাড়া একদম প্রথমে যে কাজটা করবা, ওই ডেস্কোর জন্য বুয়েট প্যাটার্নে 2018-19 সালে যে কোশ্চেনে আসছে এটা সলভ করবা। 2024 আর 25 সালে যে কয়েকটা পরীক্ষা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বুয়েটে, শুধুমাত্র যেহেতু বুয়েটের পরীক্ষা হবে, তাহলে এই কোশ্চেনগুলো সলভ করবা, ঠিক আছে? এই পার্টটুকু সুন্দরভাবে কমপ্লিট। তারপর হচ্ছে এই টপিক ওয়াইজ। আর পরীক্ষার আগে যাওয়ার আগে যতগুলো টপিক বললাম সবগুলো টপিকের সবসময় আমি একটা কথা বলি, সূত্রের খাতা বানাবা। ডিপার্টমেন্টালের জন্য সূত্রের একটা খাতা থাকবে, সূত্রগুলো পরীক্ষার আগে একবার দেখে যাবা। এটা হচ্ছে একদম কমন প্যাটার্ন, এটা সবগুলো পরীক্ষার জন্য কাজে লাগানোর চেষ্টা করবে। ওকে, তাহলে এখন দেখি হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট। অন্য কালার দিয়ে লিখলাম নন ডিপার্টমেন্টাল পার্ট। এটার জন্য সাজেশনসটা আমি যদি দেই, এখানে হচ্ছে তোমরা বুঝতেই পারতেছো যে ডেস্কো পরীক্ষা নর্মালি পাওয়ার প্ল্যান্টের পরীক্ষার ক্ষেত্রে এক্সট্রা ভাবে একটা পার্ট আসে, সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের এমসিকিউ। তার মানে একটা হচ্ছে বাংলা ও ইংলিশ, তারপরে হচ্ছে জিকে অ্যানালিটিক্যাল ম্যাথ, পাশাপাশি পাওয়ার প্ল্যান্টের এমসিকিউ। তাহলে পাওয়ার প্ল্যান্টের ওভারভিউ, এখান থেকে তোমাদের 5টা বা 10টা এমসিকিউ চলে আসে। এটা একটা আমার কাছে সবসময় মনে হয় যে এটা একটা টার্নিং পয়েন্ট ছিল এপিএসসিএল এ জব পাওয়ার ক্ষেত্রে। এটা আমার খুবই হেল্প করছে। পরীক্ষায় এভারেজ হয়েছিল, মানে এভারেজ বলতে বোঝাতে চাচ্ছে মানে কমন কোশ্চেন করছিল সবারই, সব মানে একই টাইপ হবে। তো এই একটা দেওয়ার কারণে আমার একদম ওই সময় পরীক্ষা দিয়েছিলাম আমরা 1800 জন, এর মধ্যে সিলেক্ট করে মনে করি 96 জন ভাইভাতে টেকেছে, 3 জন নিছিল। এর মধ্যে আসার মূল আমার কাছে মনে হয়েছে যে এটা একটা টার্নিং পয়েন্ট একদম প্রথম দিকে আসার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে পাওয়ার পয়েন্ট ওভারভিউ এটা কিভাবে করবা? ফার্স্টে হচ্ছে আমার যে লেকচার শিট আছে একটা, এটা ভালোভাবে দেখবা। লেকচার শিট, শুধু লেকচার শিট না, ভিডিওটা দেখে নিবে, লেকচার শিট প্লাস ভিডিওটা দেখবা, তাহলে তুমি একটা ওভারভিউ পেয়ে যাবে। তারপরে কি করবা, এই ফার্স্টেই ডেস্কোর যে ওয়েবসাইটটা আছে, যেহেতু তোমার ডেস্কোর পরীক্ষা তার মানে ডেস্কোর ওয়েবসাইটটাতে যাবা। তারপরে কি পিডিবির ওয়েবসাইট, পিডিবির ওয়েবসাইটে গিয়ে এক নজরে যে বিদ্যুৎ খাত, সিস্টেম লস, এগুলো এখানে হচ্ছে আমার লেকচার শিটটা দেখলেই বুঝবো যে কি কি লাগবে, ঠিক আছে? লেটেস্ট একটু দেখে এলেই হবে। তারপর হচ্ছে পাওয়ার সেল, পাওয়ার ডিভিশন। যারা আমার কোর্সে ভর্তি নাই তারা তোমরা হচ্ছে এই ওয়েবসাইটগুলো একটু দেখে এলেই হবে। ডেস্কো ওয়েবসাইট যাবা, পিডিবি ওয়েবসাইট যাবা, পাওয়ার সেল, পাওয়ার ডিভিশন, যেগুলো এক নজরে বিদ্যুতের একদম পার্টগুলো আছে এই পার্টগুলো দেখলেই হবে। এই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট রিলেটেড ওভারভিউ গুলো দেখবা। আর আমার লেকচার শিটটা একবার পড়লে আশা করি মোটামুটি কভার হয়ে যাবে, এর বাড়তি পড়ার দরকার নেই। আর বাকি যে ওয়েবসাইট গুলো থেকে কি পড়তে হবে এই লেকচার শিটে আলোচনা করছি, এটা দেখে নেবে, অর্থাৎ ভিডিওতে আলোচনা করছি। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট নন ডিপার্টমেন্টাল পার্ট। তারপরে হচ্ছে 2 নাম্বার পার্ট। 2 নাম্বার পার্টে যদি দেখে এইখানে আরেকটা টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল ম্যাথ। অ্যানালাইটিক্যাল ম্যাথ, এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট, অ্যানালাইটিক্যাল ম্যাথ। কারণ হচ্ছে তুমি দেখো, যদি অন্যভাবে বলি, পাওয়ার প্রিন্টার ওভারভিউ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমাদের জন্য অ্যানালাইটিক্যাল ম্যাথ আর ইংলিশ, এই দুইটাতে তোমরা সবচেয়ে বেশি দুর্বল। কারণ কি, তোমাদের প্যাটার্নটা ছিল হচ্ছে পুরাটাই বাংলা প্যাটার্নে, যার কারণে ইংলিশে দুর্বলতা কাজ করে। আরেকটা কি, অ্যানালাইটিক্যাল ম্যাথ, ম্যাথটাতে অনেক সময় দুর্বলতা কাজ করে, ঠিক আছে? তাহলে এই দুইটা পার্টে তোমার এখন তো সময় কম, এখন যেভাবে বলতে সেভাবে পড়বা। এছাড়াও মানে এই দুইটা পয়েন্টে তোমাদের হচ্ছে স্ট্রং হওয়ার জন্য কি করতে হবে একটু বলে দিব। কিন্তু এই দুইটা তোমরা যদি কভার করে ফেলতে পারো, দেখবো যে অন্যদের থেকে অনেক এগিয়ে যেতে পারবা। ওকে, তাহলে অ্যানালাইটিক্যাল ম্যাথ এখন এই পরীক্ষার জন্য কিভাবে পড়বে এটা একটু বলতেছি। যেমন লাভ ক্ষতি রিলেটেড ম্যাথ গুলো প্রচুর আসে, ঠিক আছে? আবার পরিমাপ রিলেটেড ম্যাথ গুলো, তারপর হচ্ছে বয়স, বিভিন্ন বয়স, পিতা পুত্রের বয়স ম্যাথ, ঠিক আছে? তারপর হচ্ছে ধারা, সিরিজ, প্যাটার্ন, ধারা, সিরিজ, এইগুলো হচ্ছে বুয়েটে সবচেয়ে বেশি আসে। তাহলে তোমরা কি করবো, ফার্স্টেই এর যে এই লাভ ক্ষতির যে ম্যাথগুলো আছে, এটা যে কোনো একটা বই থেকে, তোমাদের কাছে যে বইগুলো আছে ওই বইগুলো থেকে সূত্রগুলো ফার্স্টে একবার রিডিং দিবা। কি করবা, সূত্রগুলো রিডিং দিবা। তাহলে সূত্রগুলো রিডিং দিলে হবে কি, পুরো প্রসেসটা মানে এখানে ম্যাথটা ফার্স্টে করার দরকার নেই, লাভ ক্ষতি খালি একবার দেখলা ম্যাথগুলো কিভাবে করছে আর সূত্রগুলো দেখে ফেলবে। তাহলে এই রিলেটেড মানে অর্থাৎ অ্যানালিটিক্যাল ম্যাথের ফার্স্টে কাজ হবে, একটা ম্যাথ ধরে ধরে করতে গেলে কি হবে, দেখবা যে একটা টপিকই শেষ হবে না। তো এছাড়া তুমি পুরো একদিনেই বসে অ্যানালিটিক্যাল ম্যাথের সবগুলা টপিকের
সূত্রগুলো ভালো করে রিডিং দাও, ম্যাথগুলো একবার দেখবা কিভাবে করছে, ঠিক আছে? প্র্যাকটিস করলা না, জাস্ট দেখে গেলা। এটা হচ্ছে এই অল্প সময়ের প্রিপারেশনের জন্য। তাহলে এই প্যাটার্নগুলো সুন্দরভাবে শেষ করলা, তাহলে সূত্রগুলো রিডিং দিয়ে ফেললা। এরপর তোমার কাজ কি হবে? এরপরে কাজ হবে বুয়েটে এই রিসেন্ট, মনে করো 2020 থেকে 2025 সাল, 20 থেকে 25 সাল পর্যন্ত যে অ্যানালিটিক্যাল ম্যাথের কোশ্চেন গুলো আসছে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো তুমি সবসময় বলি যে ডায়াগোনালে পাবা অথবা অন্য জায়গায় আছে। আর আমি ধীরে ধীরে আমার যে কোর্সটা আছে, কোর্সে আমি এগুলো সব হচ্ছে ইনশাল্লাহ কম্পাইল করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আর আলাদাভাবে অন্য জায়গায় দেখতে হবে না। আমার সলিউশন সহ দিলে আবার এগুলো হচ্ছে ক্লাসগুলো যদি নিয়ে দিতে পারি তাহলে তোমাদের আরো সহজ হবে। ওইগুলোর প্রসেসিং আছে, চেষ্টা করব। তবে এখন আমার যে ওই এই সময়টাতে আছে, তোমরা এই সূত্রগুলো রিডিং দিবা। আর একটা কাজ করতে পারো, যারা আমার কোর্সে আসো, তোমরা এই ক্লাসগুলো যদি করে না থাকো অ্যানালিটিক্যাল ম্যাথের, বসে এই যে ক্লাসগুলো আছে টানায় দেখে ফেলবা। তোমাদের প্রিভিয়াস যারা নতুন ভর্তি হবে তোমাদের জন্য আমি হচ্ছে প্রিভিয়াস কোর্সের অ্যাক্সেস দিব। আর যারা আছে অলরেডি, তোমাদের প্রিভিয়াস কোর্সের অ্যাক্সেস আছে, তোমরা এই ক্লাসগুলো সিরিয়ালি খুব দ্রুততার সাথে একবার করে ফেলবা। তাহলে এখানে যে সূত্রগুলো এটা তোমার খাতায় নোট ডাউন করে ফেলবা, তাহলে এই টপিকগুলো কভার হয়ে গেল। এরপরে বুয়েটে আসা প্রিভিয়াস 2020 থেকে 2025 সালে যত কোশ্চেন আছে, বসে বসে এটা একটু সময় লাগলেও একদম খাতায় ভালো করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু দ্রুততার সাথে সময় ধরে করবে, যাতে খুব বেশি সময় না লাগে। কিন্তু এই 2020 থেকে 25 প্র্যাকটিস করে ফেলে অ্যানালিটিক্যাল ম্যাথ, দেখবা যে অনেকটা এগিয়ে যাবা। যেগুলো প্রবলেম থাকবে এগুলো লিখে রাখবা। পরীক্ষার এই সময় তো এগুলো নিয়ে আসলে সময় নষ্ট করার দরকার নেই, লিখে রাখবো। পরীক্ষার শেষে পরে আবার এগুলো প্র্যাকটিস করবো। যেগুলো একদম আটকাবো ওইগুলো হচ্ছে আমার গ্রুপে দিবা, সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে বুয়েট প্যাটার্নে 2020 থেকে 2025 সালের এই পার্টটা প্র্যাকটিস করবো খুব ভালোভাবে। তার মানে এই সূত্রগুলো ফার্স্টে তোমার হচ্ছে কাভার দিতে হবে অ্যানালিটিক্যাল মেথড, এই একদিন অথবা হচ্ছে হাফ ডে। আর বুয়েটে আসা বিভিন্ন কোশ্চেন আরেকদিন। তার মানে অ্যানালিটিক্যাল মেথডের জন্য ফুল একদিন রাখবা, পারলে হচ্ছে 1.5 দিন রাখবা। এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। এরপরে বিসিএস এর প্রশ্ন, যেহেতু সময় কম, অতএব বিসিএস এর প্রশ্ন আপাতত না করলেও হবে। তারপরে বিসিএস প্রশ্ন থেকে কি করতে পারো, এই মানসিক দক্ষতা দেখবা যে হচ্ছে ওই বিভিন্ন ঘড়ি রিলেটেড, তারপরে হচ্ছে সময় রিলেটেড কিছু হচ্ছে মানসিক দক্ষতার ম্যাথ আসছে। এইগুলো তোমরা একটু দেখে যেতে পারো, বুয়েট প্যাটার্নে বিভিন্ন সময় চলে আসে, ঠিক আছে? তাহলে থিটার মান বের করা, যে 11m-60h/2, তাহলে কোণের মান আর কি, ঠিক আছে? ঘন্টা ও মিনিটের কাটার ক্ষেত্রে কোণের মান কত হবে, তাহলে মানসিক দক্ষতার একটু দেখতে পারো। আর এখানে এতগুলো প্র্যাকটিস করে ফেলে ওই গাণিতিক সমাধান আর নতুন করে করার দরকার নাই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, অনেক টাইম হয়ে যাচ্ছে, এটা শেষ করি। তারপরে যদি অ্যানালাইটিক্যাল ম্যাথে ডিটেলসে পড়তে চাও, মানে এখন পরীক্ষার পরে অ্যানালাইটিক্যাল ম্যাথ করতে যাচ্ছ, ঠিক আছে? তাহলে অ্যানালাইটিক্যাল ম্যাথ করার জন্য ডিটেলসের জন্য অষ্টম শ্রেণীর যে বইটা আছে, অষ্টম শ্রেণীর সব না, অষ্টম শ্রেণীর বই থেকে পরিমাপ, লাভ ক্ষতি, মুনাফা, এই টাইপের ম্যাথগুলো আগে করে ফেলবা, ঠিক আছে? এই অষ্টম শ্রেণীর বইটা করতে হবে। আর নবম দশম শ্রেণী থেকে ওইগুলো আমি হচ্ছে আরেকদিন বলে দিব না কি কি করতে হবে। এই বই থেকে কিছু করবা। আর হচ্ছে খাইরুস ম্যাথ, তাহলে এইগুলো হচ্ছে। আর আমার লেকচার শিট, অথবা ওইগুলো যদি কঠিন লাগে আমার লেকচার শিট বা ক্লাসগুলো করলে ওইখানে আলোচনা করছি কিভাবে একদম গোছানো শেষ করতে পারবে। তাহলে এই পার্টগুলো যদি মানে একদম এলাবোরেট করে তোমাদের জন্য হেল্পফুল হবে। তাহলে আমার কোর্সে আছে, তোমরা ফার্স্টে আমার লেকচার শিটগুলো ফার্স্টে করে করবা। এরপরে হচ্ছে এই অষ্টম শ্রেণী, নবম দশম শ্রেণীর বইগুলো থেকে একটু প্র্যাকটিস করতে পারো, না হলেও হবে। আচ্ছা, তাহলে এখন আসি হচ্ছে ইংলিশ। আরেকটা পার্ট তোমাদের সবচেয়ে সমস্যা লাগে, সেটা হচ্ছে ইংলিশ। তাহলে ইংলিশের জন্য এই কম সময়ের মধ্যে কি কি করবা বা কিভাবে পড়বা? 9-10-এ পার্টস অফ স্পিচ বা 8-এ যেগুলো পড়ছিলা তোমরা, আর্টিকেল, যেগুলো ইম্পর্টেন্ট টাইপ, এগুলো আমি লিখে দিতেছি, মানে বুয়েট প্যাটার্নের জন্য প্রিপোজিশন, ঠিক আছে? আর হচ্ছে ওয়ার্ড মিনিং, বুয়েটে প্রচুর এগুলো দেয়, ওয়ার্ড মিনিং। আর হচ্ছে ভয়েস চেঞ্জ, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, এই টপিকগুলো তোমরা ফার্স্টে যেগুলো ভুলে গেছো, ফার্স্টে একটু কষ্ট করে অ্যাডভান্স বই থেকে 9-10-এর কোনো চৌধুরী এন্ড হোসেনের অ্যাডভান্স বই অথবা যে যে বই পড়ছো এখান থেকে একবার মানে ওই যে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, অনেকগুলো ভুলে গেছো বা নিয়মগুলো ভুলে গেছো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, একবার একটু কষ্ট করে এই নিয়মগুলো কোনটা কি একটু দেখে নিবা। যেমন নাউনের ক্ষেত্রে কোনটা কি নাউন ছিল এগুলো ভুলে গেছো, তাহলে একবার যদি থরলি একবার দেখে ফেলবা, হাফ ডে চেষ্টা করবে এটা পুরাটা একবার দেখে নিতে। তাহলে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে ফেললা। এরপর ওই
বুয়েট প্যাটার্নে আসা, বুয়েট প্যাটার্নে আসা একসাথে করে আমার একটা লেকচার শিট আছে, এই লেকচার শিটটা খুব ভালোভাবে করে ফেলবো, ঠিক আছে। আর যাদের কাছে আমার কোর্সে নাই, তোমরা হচ্ছে ডায়াগোনাল বই থেকে বুয়েট প্যাটার্নে আসা কোশ্চেন গুলো এখানে আমি একসাথে করে ফেলছি, ঠিক আছে। ওটা তো তোমরা খুঁজে খুঁজে বের করতে হয়, আর এটা একসাথে করে আছে। এই কোশ্চেন গুলো খুব ভালোভাবে, যদি এখন সময় কম, না পারো মুখস্থ করে ফেলবা, ওয়ার্ড মিনিং যেগুলো আসবে মুখস্থ ঠুরস্থ করে ফেলবা, এটুকু শেষ। এরপর যদি এর বাড়তি তোমাদের সময় থাকে, সেই ক্ষেত্রে আরেকটা পার্ট করবা, বিসিএস এ আসা প্রশ্নগুলো, বিসিএস এ আসা প্রশ্ন। এখন বিসিএস এ আসা প্রশ্নগুলো থেকে আমি সবসময় বলি লাস্টের ওই 35তম থেকে 35 থেকে 46তম এখানের তোমরা 3টা পার্ট পড়লেই হবে। আর্টিকেল, প্রিপোজিশন, সময় কম, এত নিয়ম না বুঝলে মুখস্থ করে ফেলবা, মানে এই কম সময়ের জন্য শুধু ডেস্ক, আর পরে তো বুঝে বুঝে পড়বা। আর হচ্ছে ওয়ার্ড মিনিং, মানে সিনোনিম যেগুলো আসে, ওয়ার্ড মিনিং, ব্যাস। তাহলে আর্টিকেল, প্রিপোজিশন, ওয়ার্ড মিনিং, এই 3টা পার্ট বিসিএস এর প্রশ্নগুলো পড়বা। এই হচ্ছে ইংলিশের জন্য, ঠিক আছে। তাহলে 1 দিন বা 2 দিন সময় রাখবে ইংলিশের জন্য। তাহলে সব মিলায় 20 দিনের মধ্যে ডিপার্টমেন্টালের জন্য রাখো 12 দিন, আর 8 দিন রাখো হচ্ছে এটার জন্য। তাহলে 8 দিনের মধ্যে তুমি হচ্ছে 5টা টপিক যদি হিসাব করা হয় পাওয়ার প্ল্যান্টের জন্য, মানে যদি হাফ ডে রাখো, আর বাকি হচ্ছে ইংলিশের জন্য 1.5 দিন, তাহলে এখানে 2 দিন হয়ে গেল। আর অ্যানালিটিক্যাল ম্যাথে 2 দিন, 4 দিন। বাংলা আর ইংলিশ জিকের জন্য রাখবে 2 দিন। এইভাবে করলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তাহলে ইংলিশটা আশা করি বুঝতে পারছো। বাংলা, তো বাংলার জন্য কিভাবে পড়বা? বাংলা হচ্ছে মানে ইংলিশের জন্য কিন্তু শুধু গ্রামারটা আসে, ওই সাহিত্য পার্ট, ইংলিশ লিটারেচার পার্টটা খুব একটা ইম্পর্টেন্ট না, অতএব ওইটা আমি বলতেছি না, ওটা দরকার নেই। কিন্তু ব্যাকরণ পার্টের জন্য, ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ পার্টটা আছে, এই বইটা খুব ভালোভাবে পড়বা। এখন এই বই পড়তে গেলেও তো আসলে 3-4 দিন লেগে যাওয়ার কথা। এখান থেকে কি করবা? খুব দ্রুততার সাথে তুমি হচ্ছে সন্ধি, সমাস, ঠিক আছে, সন্ধি, সমাস, তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে বুয়েটে একটা জিনিস দেয় নত্যবিধান, সত্যবিধান, এটা প্রচুর আসে, সত্যবিধান, মূর্ধন্য আর মূর্ধন্যস্বর ব্যবহার আর কি। আচ্ছা, তাহলে এটা দেখবা বিপরীত শব্দ, বিপরীত শব্দ, তারপর হচ্ছে ওই প্রতিশব্দ, বাগধারা। অন্যান্য পার্টগুলোর তুলনায় এই টপিকগুলা ব্যাকরণের জায়গা থেকে একবার রিডিং দিবা। বারবার একটা কথা আমি সবসময় বলি, পরীক্ষার আগেই 20 দিন যে টাইমটা থাকে, তুমি সব যদি কোনো একটা পার্ট মুখস্থ করতে যাও, সন্ধে একদিন চলে যাবে। তো এত সময় না, খালি একবার রিডিং দিবে, অপশন দেওয়া থাকবে, চোখে দেখবা যে বুঝে যাবা যে আচ্ছা এটা আনসার হবে, বুঝতে পারছো। অতএব এই পার্টটুকু নবম দশম শ্রেণীর বই থেকে থরলি একবার শেষ করবা, ঠিক আছে। আর সাহিত্য, সাহিত্য পাঠ থেকে ছদ্মনাম, বিভিন্ন কবিদের ছদ্মনাম, তারপর হচ্ছে বিভিন্ন কবিদের উপাধি, ঠিক আছে। ওই কাজী নজরুল ইসলাম উপাধি কি ছিল, তারপরে ওই ভানু সিংহ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি ছিল, এরকম ছদ্মনাম। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ছদ্মনাম উপাধি, সংবাদপত্র, বিভিন্ন সংবাদপত্র থেকে প্রচুর এমসিকিউ বুয়েট প্যাটার্নে আসে, তার মানে সংবাদপত্র, মুক্তিযুদ্ধ, আর ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ছদ্মনাম, উপাধি, সংবাদপত্র, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এই কয়েকটা পার্ট ভালোভাবে দেখবা। এরপর হচ্ছে কাজী নজরুল ইসলাম, মানে কবিদের মধ্যে কাজী নজরুল, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র। আর বাকিগুলা হচ্ছে এখান থেকে মানে আলাদাভাবে না পড়ে আমার কাছে মনে হয় যে প্রিভিয়াস বিসিএস এর প্রশ্ন আর বুয়েট প্যাটার্নে আসা প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে। তার মানে এগুলো হচ্ছে সাহিত্যের জন্য, ব্যাকরণের জন্য। তাহলে এটুকু ফার্স্ট একবার পড়ে ফেললাম, মানে টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট জিনিসগুলো। এরপরে কি করলাম, বুয়েট প্যাটার্নে আসা বিসিএস এর মানে বিগত সালের প্রশ্ন, এটা শেষ করলাম। আর বাংলা তো আসলে মুখস্থ টাইপ, খুব দ্রুত হয়ে যায়, সেই ক্ষেত্রে বুয়েট বিসিএস এ আসা প্রশ্নগুলো একবার দেখে ফেলতে পারো। বিসিএস এ আসা প্রশ্ন, বিসিএস এ আসা প্রশ্ন যদি সব দেখতে না পারো, অন্তত সাহিত্য পার্টটা কষ্ট করে দেখে যায়। সাহিত্য পার্টটা শুধু এইটুকু পড়লে হয় না আসলে, এই বিসিএস এ আসা বুয়েট প্যাটার্নের থেকেও বিসিএস এ আসা প্রশ্নের থেকেই বেশিরভাগ একদম হুবহু কোশ্চেন তুলে দেয়। তার মানে বিসিএস এ আসা প্রশ্নগুলো ব্যাকরণ পার্টটা এটুকু পড়লা, আর সাহিত্যটা একটু এখান থেকে পড়ে নেবা। আশা করি পুরোটা বুঝতে পারছো। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে হচ্ছে আমি কমেন্টে জানাবো। না, লাস্ট পার্ট জিকে, সাধারণ জ্ঞান।
সাধারণ জ্ঞানে আমি সবসময় হচ্ছে বলি তিনটা পার্ট, কি কি? একটা হচ্ছে সাম্প্রতিক, সাম্প্রতিক, আরেকটা হচ্ছে বাংলাদেশ, সাম্প্রতিক বাংলাদেশ, আরেকটা পার্ট হচ্ছে কি আন্তর্জাতিক। ফার্স্টে টপিক ওয়াইজ আমি বলতেছি ইম্পর্টেন্ট জিনিসগুলো। এই বাংলাদেশ আর আন্তর্জাতিক এই দুইটার জন্য সবাইকে আমি সাজেস্ট করি MP3 বই, অথবা অন্য তোমাদের কাছে যদি ডাইজেস্টও থাকে ওইটা থেকে পড়লে হবে, অন্য যে কোনো বই পড়লে হবে। যদি বই কিনে না থাকো বা যাদের কাছে আছে MP3টা পড়াটা সবচেয়ে ভালো। তাহলে সাম্প্রতিক বিগত 3 মাস, কয় মাস? 3 মাসে সাম্প্রতিক গুলা পড়বে। কই থেকে পড়বা? কারেন্ট অ্যাফেয়ার্স। যদি কারো কাছে কারেন্ট অ্যাফেয়ার্স না থাকে বা না কিনে থাকো, লাইভ MCQ ওই PDF গুলো থাকে, ওইখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? আর আমি এই সাম্প্রতিক রিলেটেড যেগুলো পড়বা, যে শিটগুলো লাগবে, এটা আমার হচ্ছে গ্রুপে আমি হচ্ছে দিয়ে দিব, আমার গ্রুপে আমি দিয়ে দিব। এখান থেকে তোমরা একবার দেখে নিবা, অর্থাৎ এক্সেল ফাইলে থাকবে, একবার দেখলেই হবে। তাহলে এই সাম্প্রতিক বিগত 3 মাস পড়লেই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এটার মধ্যে বুঝতেই পারতেছো, সাম্প্রতিকের মধ্যে ওই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ওই গাজা ফিলিস্তিনের যুদ্ধ, তারপর হচ্ছে ওই পাকিস্তান ভারতের রিসেন্ট যে যুদ্ধ, তার যুদ্ধ রিলেটেড, আর হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এই রিলেটেড, ওই তারপরে হচ্ছে জুলাই বিপ্লব, এইগুলো নিয়ে হচ্ছে ভালো করে পড়বা। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের যে পরিচিতিটা খুব ভালোভাবে আসলে ম্যাপ থেকে একবার দেখে নিলে সবচেয়ে ভালো। তো বাংলাদেশের পরিচিতি, তারপরে হচ্ছে উপজাতি, তারপর হচ্ছে ভূপ্রকৃতি, ঠিক আছে? বাংলাদেশের ভূপ্রকৃতি, আর এখানে এই ভূপ্রকৃতির মধ্যেই আছে নদ নদী। আরেকটা আছে বাংলাদেশের সম্পদ। এই সম্পদটা ইম্পর্টেন্ট এই কারণে, বাংলাদেশের গ্যাসের সম্পদ, জ্বালানি সম্পদ, তারপরে বাংলাদেশের হচ্ছে কয়লা খনি, তারপরে তেল, এগুলো আসলে হচ্ছে এই ডেস্ক বা এইগুলো ইঞ্জিনিয়ারিং সাথে মিলে, তো এই জন্য সম্পদটা ইম্পর্টেন্ট। তাহলে এই পার্টগুলো একটু ভালোভাবে দেখবে, ঠিক আছে? তাহলে ভূপ্রকৃতির সম্পদগুলো দেখবে। আন্তর্জাতিক পার্টের মধ্যে সবচেয়ে আসে হচ্ছে সভ্যতা, তার মানে হচ্ছে প্রাচীন সভ্যতা, আন্তর্জাতিক প্রাচীন সভ্যতা। তারপরে হচ্ছে আন্তর্জাতিক যুদ্ধ, যুদ্ধের মধ্যে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে হচ্ছে ওই স্নায়ুযুদ্ধ, রাশিয়া আর US এর মধ্যে স্নায়ুযুদ্ধ, এগুলো। আর জাতিসংঘ সংস্থা প্রণালী, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই পার্টটুকু। এরপরে কি পড়বে এটা তো মোটামুটি বুঝতে পারছো, যে এইটুকু একবার রিডিং দিয়ে বিগত সালের বুয়েট প্যাটার্নে আসা বুয়েট প্যাটার্ন কোশ্চেনগুলো একবার মুখস্থ করে ফেলবা। এটা খুব দ্রুত হয়ে যায়, মুখস্থ করবা বিগত সালের BCS এ আসা প্রশ্নগুলো। অল্প সময়ের মধ্যে, যদি না পারো যে 35 থেকে 46তম এই BCS গুলো একবার করে দেখে দেবা। বুয়েট প্যাটার্নে আসা, যেহেতু বুয়েট এক্সাম হবে, বুয়েট প্যাটার্ন কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এটা খুব ভালোভাবে শেষ করবে, আর সময় পেলে BCS এর প্রশ্নগুলো দেখবে। আর এই টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আশা করি মোটামুটি একটা ওভারভিউ পাইছো। যেহেতু সময় কম, তোমরা যে সময়টুকু বললাম থ্রুলি একবার রিডিং দিবা, অপশন দেখলে দেখবা যে তোমার কমন পড়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো কিনা? অর্থাৎ এই নন ডিপার্টমেন্টাল পার্টে এসে যতগুলো বললাম, এটার কোনো তো সিলেবাস শেষ নাই, হিউজ সিলেবাস, কিন্তু এর মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে গেলে, আর বুয়েট প্যাটার্নে আসে BCS এর বিগত সালের প্রশ্নগুলো যদি একবার দেখে যাও, এই বুয়েট প্যাটার্ন আর BCS এর প্রশ্নগুলো দেখবা যে মোটামুটি বলা যায় যে ম্যাক্সিমাম কমন পড়ে যাবে। তাহলে এই যে তোমার জিনিসগুলো আসলো, থরলি যদি একবার রিডিং দিয়ে যাও, মানে আমি নিজে পরীক্ষা দিচ্ছি তো, আমি নিজেও যে ভুলটা করতাম, যে একটা পার্ট মানে শুধু সাম্প্রতিক পড়তে পড়তে 2-3 দিন চলে গেছে, ঠিক আছে? এরপরে দেখি পরীক্ষার সময় চলে আসছে, তাড়াতাড়ি করে ডিপার্টমেন্টাল পড়ে আর কোনো নন ডিপার্টমেন্টালের খবর নেই। এইটা যাতে কোনোভাবেই না হয়, তুমি সময় কম পাও, প্রয়োজন হলে যাদের সাথে সময় কম, ডিপার্টমেন্টাল গুছাইতে সময় লাগবে, তোমরা হচ্ছে 5টা দিন 5টা টপিক 5টা দিন রাখো, একদিনে একটা টপিক পড়বা। পাওয়ার পয়েন্টের ওভারভিউ একদিন, তারপরে হচ্ছে জিকে একদিন, পাওয়ার পয়েন্ট ওভারভিউ একদিন লাগবে না, হাফ ডে পড়লে হবে, হাফ ডে, বাকি টাইম অ্যানালিটিক্যাল ম্যাথের সাথে রাখো, বাকি অন্যগুলো একটা করে। তবে মানে সাধারণ জ্ঞান আর বাংলা এটি তো আমাদের বুঝতে সুবিধা হয়, খালি একবার রিডিং দিলেই মনে থাকে, কিন্তু ইংলিশ ম্যাথ এই দুইটাতে একটু সমস্যা হয়, তো এইখানে একটু বেশি সময় লাগবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এছাড়া কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবা। আর ডিপার্টমেন্টাল পার্টটা তো বললাম, ডেস্কোর জন্য তুমি জীবন দিয়ে চেষ্টা করো, ডেস্কোতে ইনশাল্লাহ জব হবে, যদি আল্লাহ না করে জব না হয়, পরের জবে তুমি এই সময়টাকে কাজে লাগানোর কারণে পরের জবটাতে তুমি হচ্ছে অলরেডি মানে এখান থেকে পুরাটা গোছানো থাকবে, বাকি আরেকটু নার্চার করবা, দেখবা যে জব পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা থাকলো। আরেকটা বিষয় হচ্ছে, জব তোমার লাইফে একটা দরকার, এতগুলো সামনে পরীক্ষা আসতেছে, তোমার দরকার কয়টা? একটাতে একটা পোস্ট। অতএব এটার জন্য তুমি যদি এখন থেকে এই চেষ্টা করে যাও,
একটা পেয়ে যাবে, এরপরে দেখবা রিল্যাক্স। তো এইটার আগ পর্যন্ত তোমার প্রচুর ধরনের ডিপ্রেশন কাজ করবে। আসলে দিন শেষে তোমার নিজের পড়াশোনার গাফিলতি বা ঠিক মতো পড়াশোনা করো নাই, এটাই হচ্ছে প্রমাণ করবে। অর্থাৎ এইটা সমস্যা, ওইটা সমস্যা, আলটিমেটলি তো দিন শেষে কেউ না কেউ জব পাচ্ছে, তার মানে তুমি পাচ্ছ না কেন? তোমার নিজের ওই পরিমাণ, মানে একদম ওরা যে লেভেলের পরিশ্রম করতেছে ওই পরিশ্রমটা করতেছো না। এটা একটু ভালোভাবে করো, আশা করি পারবে ইনশাল্লাহ। আর যারা অলরেডি আমার কোর্সে ভর্তি আছো, আমার যেগুলো বললাম এইভাবে করবা। যারা ভর্তি নাই, তোমরা ভর্তি হতে চাচ্ছ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য, এই ডেস্ক উপলক্ষে আমি সর্বোচ্চ তোমাদের ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো। তোমাদের অনেকেরই ফিনান্সিয়াল সমস্যা আছে, বিভিন্ন সময় মেসেজ দাও, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেবো। কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কোর্স করাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের একটা টার্গেট থাকে। তাহলে ওই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব। আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে একটু বললো। আর অ্যাডভেঞ্চার বেস 3.1 ফুল কোর্সের